রাজধানীর রূপনগরে কেমিক্যাল গোডাউন ও ওয়াশিং ফ্যাক্টরির আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৬। ভবনের ছাদ তালাবদ্ধ থাকায় মৃত্যু বেড়েছে বলছে ফায়ার সার্ভিস। বুধবার বেলা ১২টার মধ্যে দাবি না মানলে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধের আলটিমেটাম। রাতে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। ইতালির অর্থনীতি বেঁচে আছে প্রবাসী বাংলাদেশিদের জন্য, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের ভিসা সমস্যা সমাধানের আশ্বাস। ৩.৫ দশক পর বুধবার চাকসু নির্বাচনে ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে ফল ঘোষণা। এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে সোচ্চার হওয়ার তাগিদ। আইইউসিএন সম্মেলনে উঠে এসেছে লক্ষ্যমাত্রার বিপরীতে সংরক্ষণ ব্যবস্থাপনায় অবনতির চিত্র। সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি এলাকার একটি পোশাক তৈরি কারখানার ওয়াশিং ফ্যাক্টরি ও পাশের কেমিক্যাল গোডাউনের আগুনে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী যাযাবর মিন্টু, যাচ্ছে তার কাছে। মিন্টু, কারখানার আগুনের এখনকার কি অবস্থা, আমাদের বিস্তারিত জানাবেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট তাজুল ইসলাম আমাদের যে তথ্য দিয়েছিলেন, তাজুল ইসলাম চৌধুরী, সেই তথ্য এখন রয়েছে। ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আপনার সন্ধ্যা যে আগুন লেগেছিল, সে আগুন সকালে আমাদের যে আগুন লেগেছে, সে আগুনে গার্মেন্টসটা নিয়ন্ত্রণ আসলে এখনো কেমিক্যালের যে আগুন সেটা নিয়ন্ত্রণে আসেনি, এখনো ধোঁয়া উঠছে। সেখানে তল্লাশি করার মতো কোনো সুযোগ পাচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা, কারণ এখানে একটা ভীতিকর অবস্থা রয়েছে, যে কোনো সময় কেমিক্যাল থেকে বিস্ফোরণ হতে পারে। সেই জন্য তারা এখনো সেখানে তল্লাশি করতে পারছেন না। আর এদিকে হচ্ছে ৯টার দিকে ঢাকা জেলা প্রশাসক এসেছিলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, যে অনুসন্ধান করার জন্য কিভাবে আগুন লেগেছে ফায়ার সার্ভিস এটা তদন্ত কমিটি করবে এবং জেলা প্রশাসন থেকেও এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। শুধু তাই নয়, এবং জেলা প্রশাসন জানিয়েছে যে নিহত এবং আহতদের পরিবারকে যতটুকু সহযোগিতা করা দরকার তারা সহযোগিতা করার চেষ্টা করবেন। এছাড়া রাত ১০টার দিকে এখানে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন জামায়াতে ইসলামের পক্ষ থেকে নিহত পরিবারের প্রত্যেক পরিবারকে ১ লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আর এখনো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। ৩০০ গজের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া হলো সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। এই ছিল বুশা আমার সর্বশেষ তথ্য আমার কাছে। জি মিন্টু, ধন্যবাদ আপনাকে। রাজধানীর রূপনগরে ২টি বাণিজ্যিক ভবনে আগুনে একটি তৈরি পোশাক ওয়াশিং কারখানায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে কারখানার ছাদের দরজা ছিল তালাবদ্ধ, এতে মৃতের সংখ্যা বেড়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। রূপনগর শিয়ালবাড়ি এলাকায় দুপুরের দিকে প্রথমে কেমিক্যাল গোডাউন, পরে গার্মেন্টস ফ্যাক্টরির ওয়াশিং ইউনিটে যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন সেখানে কাজ করছিলেন ৩০ জন শ্রমিক। সে সময় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। প্রথমে পুলিশ, সেনাবাহিনী, পরে আসে আধা সামরিক বাহিনী, বিজিবি। ২ দফায় ফায়ার ফাইটাররা দোতলা ও ৩ তলায় ১৬ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। আমরা এই পর্যন্ত 16টি মৃতদেহ পেয়েছি। কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে, সেটার ফ্ল্যাশ ওভারে যেই আপনার টক্সিক যে গ্যাসটা, সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। পরিচালক আরও জানান, ভবনের ছাদের গেট তালাবদ্ধ থাকায় মৃতের সংখ্যা বেড়েছে। কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না। সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না। 7টা টোটালি টিন শেড এবং চাটায়ের একটা উপরে টিন শেড ছাদ। এই ছাদটা আবার বন্ধ ছিল। এখানে আমরা ছবিও পেয়েছি। এই ছাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল,
দুইটা তালা মারা ছিল, এটা এখনো তালা মারাই রয়েছে। পোড়া কেমিক্যালের বিষাক্ত গন্ধ ও বাতাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দুর্ঘটনাস্থল থেকে ৩০০ গজের মধ্যে জনসাধারণের যাতায়াত বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। আহত ৪ শ্রমিককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কেমিক্যাল গুদাম থেকে ওই আগুনের সূত্রপাত বলছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে ভবনের সামনে রাখা ৩টি মোটরসাইকেল, ১৫টি গ্যাস সিলিন্ডার, একটি পিকআপ, একটি কাভার্ড ভ্যান ও ২টি রিকশা। রাতে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন সিআইডি ক্রাইম সিন ও কেমিক্যাল ল্যাব বিশেষজ্ঞরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতার জন্য বরাদ্দ বাড়াতে বুধবার বেলা ১২টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণাও দেন তারা। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন আন্দোলনকারীরা। সুব্রত গাইনের রিপোর্ট। বাড়ি ভাড়া, ভাতা বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বুধবার বেলা ১২টার মধ্যে দাবি না মানলে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। 20% বাড়ি ভাড়া ছাড়া আমরা যাব না। এই শিক্ষকরা তার প্রতিষ্ঠানে ফিরে যাবে না। আর যতদিন পর্যন্ত এই 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি হবে না, ততদিন পর্যন্ত ক্লাস বর্জন চলবে। মঙ্গলবার মার্চ টু সচিবালয় কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সেখান থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দেওয়া হয়। আমরা সারা রাত এখানেই থাকবো। 12টায় আমরা শাহবাগ মোড়ে অবস্থান নেব। যমুনা আমরা যাব না, যমুনা আমরা পরে যাব। আমরা আরো সময় দিতে চাই সরকারকে, এরপর আমরা যাব। এর আগে শহীদ মিনার থেকে 12টায় সচিবালয় অভিমুখে লং মার্চের কথা থাকলেও সরকারের পক্ষ থেকে সময় নেওয়া হয় বিকেল 4টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণা না আসায় সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করলে পুলিশের বাধায় হাইকোর্টের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে রাতেও অবস্থান করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। সুব্রত গাইন, চ্যানেল আই। ইটালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ইটালির অর্থনীতি বেঁচে আছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিরা না থাকলে তাদের অর্থনীতির সংকট হতো। বাংলাদেশিদের ইটালির ভিসা সমস্যার সমাধানের আশ্বাস দেন প্রফেসর ইউনূস। চকর মালিথার রিপোর্ট। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রোমে অবস্থানরত বাংলাদেশিদের সাথে মঙ্গলবার মত বিনিময় করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের প্রশংসা করে তিনি বলেন, ইটালির সংস্কৃতির সাথে মিশে গেছে বাংলাদেশিরা। আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারো তারা অত্যন্ত সম্মান করছে, কারণ তাদের অর্থনীতি বেঁচে আছে আপনাদের জন্য। তা না হলে তাদের অর্থনৈতিক সংকট হতো। রোম শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশি শেফ নাই। বাংলাদেশি শেফ চলে গেলে রোম শহর অচল হয়ে যাবে। বাংলাদেশিদের ভিসার সমস্যা নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। যারা ভিসা দেওয়া হয়েছিল, ভিসা রিনিউ করা হচ্ছে না, সেগুলোর কথা বললাম। উনিও দুঃখের কথা বললাম। বলে আমরা খুব সম্মান করি বাংলাদেশি যারা আছেন, তারা ইটালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন না যে আমরা তাদের থেকে নিষ্কৃতি পেলে বাঁচি, ওটা আমাদের না। আমরা তাদের রাখতে চাই, এটা সম্বন্ধে পরিষ্কার। অর্থাৎ চেষ্টা হচ্ছে সমাধান করা, তাড়িয়ে দেওয়াটা সমাধান না। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিশ্ব খাদ্য ফোরামের অ্যাক্টিং এক্সিকিউটিভ ডিরেক্টর। চকর মালিথা, চ্যানেল আই। আওয়ামী লীগের ভোট নেয়ার জন্য জামায়াতে ইসলামী নানা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। যারা নভেম্বরে গণভোট চাইছে তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এমন প্রশ্নও তুলেছেন দলের নেতারা। তারা বলেছেন, গণতন্ত্র উত্তরণের জন্য জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। রাহুল রায়ের রিপোর্ট। নির্বাচন সামনে রেখে গণসংযোগ করছেন বিএনপি নেতারা। নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন। এটা হতেই পারে গণতন্ত্র। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কারণ যে দাবিগুলো
তারা তুলছেন সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে সেই পার্লামেন্টেই সিদ্ধান্ত নিতে পারবে। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যাব। জাতীয় প্রেস ক্লাবে ছিল জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিবাদ সভা। সেখানে বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি। এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে। রাকসু নির্বাচনে ছাত্র শিবির আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভিযোগ, প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে। দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তী সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। রাজধানীর মৎস্য ভবন এলাকায় মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, দলীয়করণ করা প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আগের মতো বিতর্কিত ও নীল নকশার নির্বাচনের চেষ্টা হলে দেশের মানুষ মানবে না। আক্তার হোসেনের রিপোর্ট। পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত জামায়াত ইসলামী সহ সমমনা 7টি দলের মানববন্ধন। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত পৃথক কর্মসূচিতে মৎস্য ভবন এলাকায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে। আমরা আজও দেখছি সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। মতিঝিলে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বলেন, জেনেতেন নির্বাচন জাতি মেনে নেবে না। জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন হতে হবে। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চান তারা। একই দাবিতে পুরানা পল্টনে কর্মসূচি করে খেলাফত মজলিস। আগামী নির্বাচন করতে জুলাই সনদ কার্যকর করার মাধ্যমে তা করা সম্ভব। যাদের আশা করে, তাদের চায় না আবার নতুন করে আগে সে ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠুক। যুগপৎ কর্মসূচির আলোকে একই দাবিতে 16 অক্টোবর প্রতিবাদ সভা করবে দলগুলো। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 3.5 দশক পর বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। চট্টগ্রামের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদের সহযোগিতা ও মনির হোসেন মনুর ক্যামেরায় রিয়াজ ইসলামের রিপোর্ট। 35 বছর অপেক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে বুধবার তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। এবারে চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা 27,516 জন, যার মধ্যে নারী ভোটার 11,000-এরও বেশি। প্রায় 3 যুগ পর চাকসু নির্বাচন, তাই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস উন্মাদনা। তারা বলছেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবেন এমন প্রার্থীকে তারা প্রতিনিধি হিসেবে বেছে নিতে চান। যে ইশতেহারগুলো তারা প্রদান করেছেন সেগুলো বাস্তবায়ন করবেন, এগুলো যাতে সবসময় তদারকি করা হয়। সবসময় প্রতিটা হলে যেন মেডিসিন কর্নার তৈরি করা হয়। কেন্দ্রীয় সংসদে 26টি পদের জন্য লড়ছেন 415 জন প্রার্থী। সবার প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে যে মূল যে সমস্যার যে জায়গাগুলো, তার মধ্যে হচ্ছে অন্যতম আবাসন সমস্যা। আমাদের ক্যাম্পাসের আদিবাসী শিক্ষার্থীরা যে সমস্যাগুলো ফেস করে সেগুলো আমি সবার কাছে বলতে চাই। প্রত্যাশা থাকবে তারা যেন ভোট পরবর্তী তাদের ইশতেহারগুলো অবশ্যই পূরণ করে। স্টুডেন্টদের যে অধিকার সেটাকে প্রায়োরিটি দেওয়া, তারা যাতে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে। আমি আশাবাদী যে সবাই যোগ্য প্রার্থী নির্বাচন করবে। বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, এপিবিএন
প্রচুর পরিমাণে ফোর্স নিয়োগ থাকবে এবং তার সাথে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কমপক্ষে 8টি টহল সবসময় থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে চাকসু নির্বাচনের ব্যালট পেপারে থাকছে নিরাপত্তা কোড, যা ভুয়া ব্যালট ঠেকাতে কাজে দেবে। স্মারকলিপি দিয়েছিল, সেখানে তারা একটা ব্রেইল পদ্ধতির কথা আমাদেরকে বলেছিল। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, ব্রেইল আমরা করি নাই, যেই পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তারা এখানে এসে ভোট দিবে, এটাই এখনকার সিদ্ধান্ত। বুধবার সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। বৃহস্পতিবারের নির্বাচন ঘিরে প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। রাকসুতে 23টি পদের বিপরীতে লড়ছেন 247 জন, আর কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সব মিলিয়ে 902 জন। প্রার্থীদের অভিযোগ আর পাল্টা অভিযোগ থাকলেও ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মঈন হোসেনের ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। 3 যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ক্যাম্পাস জুড়ে নির্বাচনী উত্তাপের মধ্যেই শেষ হয়েছে প্রচারণা শেষ দিনে সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি প্রার্থীদের ছুটে চলা। ভোট চাইতে অবলম্বন করা হচ্ছে নানান কৌশল। প্রার্থীদের প্রতিশ্রুতি আর আশ্বাসে বাস্তবতা কতটা মেলানো যাবে তা নিয়েই ভাবনায় সাধারণ শিক্ষার্থীরা। দুর্নীতি বা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখছি কারচুপি, এরকম যাতে কোনো কিছু আমাদের না আসে। ক্যাম্পাসের যেগুলো অসুবিধা আছে সাধারণ শিক্ষার্থীদের, সেগুলো অবশ্যই আমাদের প্রতিনিধি ওরা তুলে ধরবে। অনেক ল্যাকিংস রয়েছে, সেগুলো যারা বাস্তবায়ন করতে পারবে, আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের কি চাইবো। অভিযোগ থাকলেও প্রার্থীদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে রাকসু নির্বাচন। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের আস্থা অর্জন করে তাদের প্রতিনিধিত্ব করা। ওই আচরণবিধি লঙ্ঘন করে খাবার খাইয়ে তাদের বিবেক কেনার অভিপ্রায় আমাদের নেই। অনুমতি সাপেক্ষে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে চেয়ার ঢুকতে না দেয়া, সরঞ্জামাদি ঢুকতে না দেয়া, প্রজেক্টর ঢুকতে না দেয়া, নাস্তা ঢুকতে না দেয়া, এই ব্যাপারগুলো আসলেই দুঃখজনক। আমি সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং আমি মনে করি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষার্থীরা ওই বিষয়টা বিবেচনা করে আমার বিষয়টা বিবেচনা করবে। নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরপেক্ষতা হারায়, যদি আমরা এটা বুঝতে পারি, তখন অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে ভাটা পড়তে পারে। সবকিছু মিলিয়ে রাষ্ট্র নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন উৎসবের আমেজ। রাকসু নির্বাচনে প্রার্থীরা যেমন শিক্ষার্থীদের কাছে নানা ওয়াদা ও প্রতিশ্রুতি দিচ্ছেন, ঠিক তেমনি শিক্ষার্থীরা তাদের কাছে সুন্দর ক্যাম্পাস ও পরিচ্ছন্ন ক্যাম্পাসের দাবি করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনকে সামনে রেখে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে আরও সোচ্চার হওয়া উচিত বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে চলমান বিশ্ব সংরক্ষণ কংগ্রেস 2025-এর বিতর্ক ও অ্যাসেম্বলিতে উঠে এসেছে লক্ষ্যমাত্রার বিপরীতে সংরক্ষণের অবনতির চিত্র। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্যে মোশাহিদ রনির রিপোর্ট। শত শত বছরের অভিযাত্রায় খাদ্য উৎপাদন, নগরায়ন, বনাঞ্চল উজাড় এবং অনিয়ন্ত্রিত অবকাঠামো উন্নয়নে প্রাকৃতিক বাসস্থান তথা বন, জলাভূমি ও তৃণভূমি ধ্বংসের হার এখনও বেশি। নিজেদের অস্তিত্ব রক্ষায় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে সংরক্ষণের দাবিতে বহুমুখী কর্মকাণ্ড হলেও বাস্তবতা বলছে 2010 থেকে 2015 সালের মধ্যে ধ্বংস হয়েছে 32 মিলিয়ন হেক্টর বনভূমি। এমন প্রেক্ষাপটে সংরক্ষণ ব্যবস্থায় গতি আনতে আবুধাবিতে চলমান কংগ্রেসে আন্তর্জাতিক সংরক্ষণ নীতিকে প্রভাবিত করতে রাখা হয়েছিল 40টিরও বেশি মোশন এজেন্ডা। আগামী 4 বছরে এসব বিষয়ে করণীয় নির্ধারণে চলছে বিতর্ক ও ভোট। এত ক্লেভার স্পিসিস আমরা যে আমরাই আমাদের পৃথিবীটাকে একমাত্র প্ল্যানেটকে ধ্বংস করে দিচ্ছি। আর অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেবার আছে, এবং আমি আশা করি যে তারা উন্নত দেশের ভুলগুলি যেন রিপিট না করে এবং সবকিছু নেচার বেসড সলিউশনের মাধ্যমে নেচারকে নিয়ে যেন তারা কাজ করে। বিশ্বের সংরক্ষণ কার্যক্রম জোরালোভাবে যেন বাস্তবায়ন হয় এবং সংরক্ষণ কার্যক্রমের সাথে একই সাথে যেন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার বিষয়টিও যেন ভালোভাবে প্রতিপালিত হয়, সে বিষয়েও কথা বলা হয়েছে। সুতরাং আমাদের এই বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের যে মূল লক্ষ্য, বিশ্বব্যাপী একটি সমঝোতা
আনয়ন করা। সংকট সমাধানে নিজেদের মতামত তুলে ধরছেন বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধির পাশাপাশি বেসরকারি সংস্থা, আদিবাসী জনগোষ্ঠী, সহযোগী সংস্থা এবং পরিবেশবাদীরা। নানা বিষয় নিয়ে আলোচনার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক বিষয় উঠে আসছে এবং জোর দেওয়া হচ্ছে কনজারভেশনের ব্যাপারটা, এবং কনজারভেশনে কিন্তু বিজনেস কমিউনিটিকেও এগিয়ে আসতে হবে। পাশাপাশি আমরা যা খুশি যে কোনো ধরনের গাছ লাগালাম অথবা আমরা প্ল্যান্ড ওয়েতে করলাম না, সেই ব্যাপারটিও কিন্তু উঠে এসছে আলোচনায়। এবং আমাদের এই প্ল্যানেট, আমাদের এই মানুষের যে একটা বিশাল প্রেশার পড়ছে প্ল্যানেটের উপরে, এবং তাতে গিয়ে যে আমাদের এই বায়োডাইভার্সিটি বলি, আমাদের এনভায়রনমেন্ট বলি, সবকিছু বিশেষ করে কনজারভেশনের যে ব্যাপারটি, সেখানে কিন্তু একটা বিশাল প্রেশার পড়ছে। যত এ নিয়ে কাজ হবে ততই কিন্তু আমাদের এই পৃথিবীটা ভালো থাকবে। যে বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে সেগুলোও কিন্তু তুলে ধরা হবে COP30-তে। আমরা ভোট দিয়ে নানা ডিসিশনকে অ্যাপ্রুভ করেছি, সেগুলো কিন্তু তুলে ধরা হবে, যেটা আমাদের জন্য, মানুষের জন্য, আমাদের সবার জন্য, পৃথিবীর জন্য একটা ভালো উদ্যোগ। IUCN রেড লিস্ট বলছে বর্তমানে 10 লাখের বেশি প্রজাতির বিলুপ্তির ঝুঁকি থাকার পাশাপাশি প্রতি বছর নতুন করে বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে প্রায় 10,000 প্রজাতি। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবার রয়েছে আই স্পোর্টস। আরিফ, ধন্যবাদ আপনাকে। এবার জানাবো অন্যান্য খবর। চট্টগ্রামের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে আর্টিলারি রেজিমেন্টের 94তম রিক্রুট ব্যাচ 2025-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন 24 পদাতিক ডিভিশনের GOC এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তাকে স্বাগত জানান আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আফ মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে চট্টগ্রাম এরিয়া প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ আর্টিলারি সেন্টার ও স্কুলের সব অফিসার, জুনিয়র কমিশনড অফিসার, অন্যান্য পদবীর সৈনিক, নবীন সৈনিকদের পরিবারবর্গ এবং অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। মিশরে হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনায় সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। এটি টিকে থাকবে বলে আশা। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জুলাই অগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়। আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানি পিছিয়ে 23শে অক্টোবর ধার্য করেছেন আদালত। একই সাথে আসামির সাথে আইনজীবীদের সাক্ষাতের জন্য 3 দিন 2 ঘণ্টা করে সময় হয়েছে। ইনুর বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তি তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুদিনের শুনানিতে মামলার দালিলিক প্রমাণ, ঘটনাস্থল, গণহত্যার বিস্তার, যুক্ত থাকা বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশনের অভিযোগ, বিরোধী পক্ষকে দমন করে ও জনগণকে শোষণ করে আওয়ামী লীগ যে লুটপাট করেছে তা ব্রিটিশদের 200 বছরের লুটপাটকেও হার মানায়। শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয়, যেখানে আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 54 জন। জুলাই অগস্টে কুষ্টিয়ার হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে যদি সরকারকে দুর্বল ও সমালোচনায় নাস্তানাবুদ করা হয়, তাহলে সবার জন্য আগামীতে শনির দশা অপেক্ষা করছে। কিভাবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন ও ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা যায়, সে লক্ষ্যে সব রাজনৈতিক দলকে মনোযোগ দেওয়া উচিত। মঙ্গলবার পটুয়াখালী শহরের চৌরাস্তা জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম পথসভায় সভাপতিত্ব করেন।
দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, এক্ষেত্রে সততা আনতে পারলেই দেশের দুর্নীতি দমনে পরিবর্তন আসবে। দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের দুর্নীতি বিরোধী কর্মশালায় তিনি বলেন, প্রতিটি অপরাধ ও দুর্নীতির সাথে রাজনীতির যোগসূত্র রয়েছে। শীর্ষ পর্যায়ে দুর্নীতি রেখে সমগ্রভাবে দেশকে ভালো করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। দুদক চেয়ারম্যান জানিয়েছেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ সহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আগামী সংসদ নির্বাচনে আমরা সৎ লোককে চাই। আপনার এলাকার যিনি সবচেয়ে সৎ মানুষ, তিনি যদি নির্বাচিত হন, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। আমি দেশ স্বাধীন হওয়ার পর থেকে এটাই দেখে আসছি যে প্রতিষ্ঠানের উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়ে রাজনীতি। জুলাই সনদের আইনি স্বীকৃতি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী মানববন্ধন করেছে। মঙ্গলবার চট্টগ্রামের ওয়াসার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সে সময় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নুরুল আমিন, মহানগর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মোহাম্মদ উল্লাহ এবং অন্যরা। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। মিশরে হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনায় সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসানের লক্ষ্যে এ চুক্তিতে সই করার পর ট্রাম্প বলেন, এটি টিকে থাকবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, 1968 ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার পর তাদের মধ্যে 154 জনকে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। তবে কোন দেশে পাঠানো হবে তা জানানো হয়নি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অনুষ্ঠিত হল বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের আলোচনা সভা, বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অপসংস্কৃতি রোধে দেশি সংস্কৃতি চর্চার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা হয়েছে। এ সময় ছিলেন অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর হামিদা খানম। সভাপতিত্ব করেন বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং অন্যরা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান এলিন ফুড প্রোডাক্টস সৌদি আরবে সিল্ক SILQ এর সঙ্গে আমদানিকারক ও পরিবেশক চুক্তি সই করেছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে শপাপের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক বলেন, বাংলাদেশের পণ্যকে বিশ্ববাজারে আরও শক্ত অবস্থানে নিতে হলে সরাসরি পরিবেশন ব্যবস্থার বিকল্প নেই। এটি শুধু ব্যবসার সম্প্রসারণ নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশীয় স্বাদ পৌঁছে দেওয়ার এক যুগান্তকারী সেতুবন্ধন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মাজেদ রনি, পরিচালক আবু জাবের, COO মোহাম্মদ জালাল উদ্দিন এবং SILQ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন CEO আতাউর রহমান চৌধুরী, প্রেসিডেন্ট মামুন রশিদ, চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদ আর চৌধুরী, জেনারেল ম্যানেজার শীষ মোহাম্মদ সহ অন্যরা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব।
চিকিৎসক সংকটে ঝিনাইদহের 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান বন্ধ, বাড়ছে ঝুঁকি, ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী ও প্রসূতিরা। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চিকিৎসক সংকটে ঝিনাইদহের 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ হয়ে গেছে সিজারিয়ান অপারেশন। গর্ভবতীরা বাধ্য হয়ে ছুটছেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে। বাড়ছে খরচ ও ঝুঁকি, ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী ও প্রসূতিরা। বেসরকারি মানবাধিকার ও উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে রাজধানীর একটি হোটেলে হয়েছে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে তরুণদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা। নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জয়িতা হোসেন। মতবিনিময় সভায় ছিলেন বিএনপি, এনসিপি, এবি পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। দিল্লি টেস্টে 7 উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল ভারত। ম্যাচ সেরা কুলদীপ, সিরিজ সেরা জাদেজা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বাংলাদেশ রেলওয়ের চলমান সংকট, প্রশাসনিক জটিলতা ও কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেলওয়ে দেশের সবচেয়ে প্রাচীন, সাশ্রয়ী ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা হওয়া সত্ত্বেও এখনও তার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারেনি। ইঞ্জিন বিকল, ট্রেন লেট, টিকিট ব্যবস্থাপনায় অনিয়ম, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক বিশৃঙ্খলা সবকিছু মিলিয়ে যাত্রীদের আস্থা দিন দিন কমে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। এবার খেলার খবর। যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীর রূপনগরে কেমিক্যাল গোডাউন ও ওয়াশিং ফ্যাক্টরির আগুনে মৃতের সংখ্যা বেড়ে 16। ভবনের ছাদ তালাবদ্ধ থাকায় মৃত্যু বেড়েছে বলছে ফায়ার সার্ভিস। বুধবার বেলা 12টার মধ্যে দাবি না মানলে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধের আলটিমেটাম। রাতে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। ইতালির অর্থনীতি বেঁচে আছে প্রবাসী বাংলাদেশিদের জন্য, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের ভিসা সমস্যা সমাধানের আশ্বাস। 3.5 দশক পর বুধবার চাকসু নির্বাচনে ভোট গ্রহণ। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে ফল ঘোষণা। এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে সোচ্চার হওয়ার তাগিদ। IUCN সম্মেলনে উঠে এসেছে লক্ষ্যমাত্রার বিপরীতে সংরক্ষণ ব্যবস্থাপনায় অবনতির চিত্র। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।